দর্শক মন্ডলী, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিদিনের আয়োজনের মতো আজকেও বাংলাদেশ পুঁজিবাজার নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন নতুন এক অতিথি। সবাই আমরা তাকে চিনি। তিনি হচ্ছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ এম এ রহমান। আসসালামু আলাইকুম। জনাব শরীফ এম এ রহমান, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে। জি, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করতে পারি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আলোচনা শুরু করব। জি, আমরা আলোচনা শুরু করতে পারি, নো প্রবলেম। ধন্যবাদ। প্রথমে আমি আপনার কাছে একটু জানতে চাই যে করোনা পূর্ববর্তী ও পরবর্তী অবস্থা বিবেচনা নিলে ক্যাপিটাল মার্কেটে আপনি কি কি গুণগত পজিটিভ পরিবর্তন আশা করেন? ধন্যবাদ। অবভিয়াসলি আমরা করোনা পূর্ববর্তী আমরা যেটা দেখেছি যে ইকোনমি যেভাবে চলেছে, করোনা পরবর্তী সময় সেটা হয়তো সেই ফেজে চলবে না। বাট আমরা যদি চিন্তা করি আমাদের পুঁজিবাজারের পার্সপেক্টিভে, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে ফরেন ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে বিদেশিদের একটা বাংলাদেশ মানে ফ্রন্টিয়ার মার্কেট তো বাংলাদেশের ভিতরে আছে, মানে ফ্রন্টিয়ার মার্কেটে বাংলাদেশ আছেন, সেখানে তারা অনেক জায়গা থেকে তারা পোর্টফোলিও ছোট করে নিয়ে আসছিল। সেখানে করোনা ভাইরাস অ্যাড হওয়ার কারণে হয়তো আমরা হয়তো মনে করেছি তারা ইনঅ্যাক্টিভ হয়েছে। আসলে খুব একটা ইনঅ্যাক্টিভ হয়নি, কারণ এখানে যেটা আমরা যেটা বলি যে ফ্রন্টিয়ার মার্কেটে যে আমরা যে জিনিসটা দেখলাম যে ফ্রন্টিয়ার মার্কেটে রিসেন্টলি কুয়েত ফ্রন্টিয়ার মার্কেট থেকে এমার্জিং মার্কেটে চলে গিয়েছে। সো আমরা দেখছি ফ্রন্টিয়ার মার্কেটের মধ্যে বাংলাদেশের হয়তো অ্যালোকেশন বাড়বে। আমরা হয়তো মনে করছি করোনা পরবর্তীতে আমরা হয়তো সব সেক্টরকে যেভাবে চিন্তা করেছি সেভাবে হবে না, কারণ আমরা আজকে যে স্কয়ার ফার্মার যে কোয়ার্টারলি আর্নিংসের যে গ্রোথ দেখেছি তাতে আমরা আশাবাদী যে হেলথ সেক্টরের গ্রোথ কিন্তু কন্টিনিউ করছে, এবং আশা করি যেহেতু ফুড এবং হেলথ একটা কনসার্নিং এবং ইম্পর্টেন্ট সেক্টর হিসেবে কনফার্ম হয়েছে। সো আমরা মনে করি যে করোনার পরবর্তীতে আমরা হেলথ সেক্টরের একটা ভালো মুভমেন্ট দেখবো। অ্যান্ড সাবসিকুয়েন্টলি আমরা যেহেতু করোনার কারণে সব দেশে এবং বাংলাদেশ সরকার সহ সবাই চেষ্টা করছে যে একটা বড় ধরনের ইকোনমিক্যাল মুভমেন্টামকে অ্যাক্টিভ রাখার জন্য যে প্ল্যান প্রোগ্রামগুলো করা হচ্ছে, সেই প্ল্যান প্রোগ্রামে আমরা মনে করছি যে এটা হয়তো সাময়িকভাবে একটু স্লো হলেও আলটিমেটলি এটা ভালো অবস্থানে যাবে। হয়তো যে পার্সপেক্টিভ ছিল পরবর্তীতে হয়তো পার্সপেক্টিভটা চেঞ্জ হবে, বাট দেয়ার উইল বি বিগ চেঞ্জ অলসো। ধন্যবাদ আপনাকে। আমরা একটু দ্বিতীয় প্রশ্নে যাই। মুদ্রা বাজারে 6% এবং 9%, অর্থাৎ 6% ও 9% সুদ বাধ্যতামূলক করায় পুঁজিবাজারের কোন খাত সবচেয়ে বেশি উপকৃত হবে বলে আপনি মনে করেন? অবভিয়াসলি ম্যানুফ্যাকচারিং সেক্টর, কারণ ম্যানুফ্যাকচারিং সেক্টরের সবচেয়ে বড় কম্পিটিশন, সবচেয়ে বেশি তাদের চ্যালেঞ্জ ছিল কস্ট অফ ডুইং বিজনেস, বিকজ গ্লোবাল পার্সপেক্টিভে ইন্টারেস্ট রেট যেহেতু লো আছে ডিউ টু আমরা যদি করি ইনফ্লেশন অ্যান্ড এভরিথিং। আমরা যেটা মনে করছি যে এটা অবভিয়াসলি আমাদের দেশের প্রেক্ষাপটে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে অনেক বেশি সাপোর্ট দিবে, এবং এটা অনেক দিন থেকে দাবি ছিল। আমার মনে হয় এই 6% 9% আমাদের দেশের এন্টারপ্রেনার থেকে একটা কম্পিটিটিভ এজে নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। আমি যদি সেক্ষেত্রে বলি যে বর্তমান অবস্থায় আপনার কথাতেই যদি বলি যে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে তৈরি পোশাক খাতকে রক্ষা করা ছাড়া সরকারের সামনে অন্য কোনো বিকল্প আছে কিনা? মানে সরকারের মূল এজেন্ডা কি মানে তৈরি পোশাক শিল্পকেই বাঁচানো, না অন্য অন্য খাত এই সঙ্গে যুক্ত করতে হবে? দেখেন, তৈরি পোশাক খাত আমাদের দেশে প্রথম শুরু হয়েছিল, কিন্তু আমরা দেখেন ইন দি মিন টাইম পাওয়ার সেক্টর এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট সাফিসিয়েন্টলি আমরা পাওয়ার জেনারেট করতে পারছি। আমাদের সাবসিকুয়েন্টলি ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে কনজিউমার সেক্টরে অনেক ভালো ডেভেলপমেন্ট হয়েছে। সো আমার যেটা মনে হয় যে আমরা শুধু একটা গার্মেন্টস সেক্টর ডিপেন্ডেন্ট নাই, এটা অনেক এখন ভার্স হয়েছে। এবং গার্মেন্টস সেক্টরও যেটা আমরা আমাদের দেশে আমরা যেটা পজিটিভ দেখছি যে
অনেক ইনভেস্টমেন্ট এখন ডিসলোকেশন হবে, ডিলোকেশন হবে ডিউ টু করোনার কারণে। আমরা আশা করছি, আমাদের সরকার আশা করছে অনেক ইনভেস্টমেন্ট আমাদের এই সেক্টরে আসবে। কারণ সেক্টরে হয়তো গার্মেন্টস আগে যেভাবে ছিল, আমরা গার্মেন্টস মানে বলতাম যে আমরা এটাকে বলি শুধু আমরা গার্মেন্টস এর দর্জিগিরি করেছি। আমাদের মনে হচ্ছে এখন এখানে অনেক চেঞ্জ এসছে। এই গার্মেন্টস সেক্টরে আমাদের লোকাল ডাইভার্সিফিকেশন হয়েছে, এখানে ব্র্যান্ড ফোকাস হয়েছে, লোকাল ব্র্যান্ড ক্রিয়েট হবে। সো গার্মেন্টস এ কিন্তু আমরা এরপরে সেকেন্ড ফেজ গুলোতে যাবো এখন। সুতরাং যেহেতু বিজনেস এখন লোকালাইজ হচ্ছে এখন, এবং আমাদের দেশের যেহেতু 170 মিলিয়ন পিপল, আমরা মনে করি যে সেখানে গার্মেন্টস এর আমরা এখন পরবর্তী ফেজে আমরা চলে যাবো খুব দ্রুত, ডিউ টু নিউ ইনভেস্টমেন্ট, নিউ ভেঞ্চার এন্ড সামথিং লাইক দ্যাট। বর্তমানে মুদ্রাস্ফীতি বা এফডিআর এর যে সুদের হার প্রায় সমান, মুদ্রাস্ফীতি এবং এফডিআর এর যে রেট আমরা দেখছি প্রায় কিন্তু সমান হওয়ায় সাধারণ সঞ্চয়কারী এবং অর্থ লগ্নিকারীদের জন্য বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো মাধ্যম কোনটি হবে? আপনার কাছে কোনটা মনে হয়? এখন দেখেন আমাদের মাইন্ডসেট হয়েছে কি, আমরা ব্যাংকে টাকা এফডিআর করে রেখে আমাদের দেশের লোকজন চলতে চায়। সেভিংসটাকে যে ইনভেস্টমেন্টে নিতে হয়, এটা কিন্তু আমরা কিন্তু একটু মিস করে আছি। আমাদের দেশে দেখেন, পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে দেখেন, এই সেভিংসটাকে তারা ডাইভার্ট করছে কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে। আমরা যদি দেখি যে ওখানে এবার বিশ্বকাপে আমরা দেখেছি মিউচুয়াল ফান্ড সই হ্যাঁ, তারা এটাকে প্রমোট করেছে যে আপনার সেভিংসটাকে ব্যাংকে রেখে দিলে এখান থেকে কিন্তু কোনো গ্রোথ আসবে না, এটা থেকে কোনো রিটার্ন আসবে না। সেভিংসটাকে আপনাকে, যেটা আমেরিকান ইকোনমি, ডেভেলপ ইকোনমিতে করেছে, তারা দেখবেন ব্যাংকে টাকা রাখতে নিরুৎসাহিত হয়। তারা টাকাগুলোতে কখনো কখনো কোনো ইনভেস্টমেন্ট ব্যাংকে, যেখানে টাকাটা কোনো না কোনো ভাবে রিটার্ন ম্যাক্সিমাইজ করে, সেই প্রোডাক্টে তারা চলে যায়। আপনি যদি সাপোজ আমেরিকাতে যদি কেউ আজকে কোনো একটা লটারিতে যদি মনে করেন $10 মিলিয়ন একটা লটারি পেয়ে যায়, পরের দিনে তার কাছে কোনো না কোনো ইনভেস্টমেন্ট ব্যাংকার যায় বলতেছে যে উইল ম্যানেজ ইউর ফান্ড। সো ওই স্ট্রাকচার, ওই কালচারগুলো ওখানে দাঁড়ায় গেছে ডেভেলপ কান্ট্রিতে। যারা এমার্জিং মার্কেট, ডেভেলপিং কান্ট্রি, ইন্ডিয়া, ভারতবর্ষে, তারা ওইটাকে সেভিংসটাকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে। সো ইন দি ডিফারেন্ট ওয়েতে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, থ্রো ইকুইটি ইনভেস্টমেন্ট, থ্রো বন্ড এন্ড সামথিং লাইক দ্যাট। এই প্রোডাক্টগুলা আমার দেশে যত তাড়াতাড়ি ইন্ট্রোডিউস হবে, তত তাড়াতাড়ি লোকজনের সেভিংস গুলা রাইট ওয়েতে ইনভেস্টমেন্টে যাবে এবং ওখান থেকে রিটার্ন ম্যাক্সিমাইজ হবে। কারণ ব্যাংকে টাকা ফেলা রাখলেও তো আপনি কখনো এখানে রিটার্ন ম্যাক্সিমাইজ করতে হবে না। দিস ফান্ড শুড নিড টু গো টু দি রাইট ফান্ড ম্যানেজার, যে এটাকে ম্যানেজ করবে, সে প্রোডাক্টটাকে রিটার্ন এবং রিস্ক কম্বিনেশন করে মানুষকে ম্যাক্সিমাইজেশন করবে, রিটার্ন ম্যাক্সিমাইজেশন করবে। তখন দেখবেন যে ইনফ্লেশনের চেয়ে এই রিটার্নটা ম্যাক্সিমাইজ হবে। এটা সারা পৃথিবীতে হয়েছে। কেন ফান্ড ম্যানেজারদের এত দরদ, এত কদর? ফান্ড ম্যানেজাররা আপনার এই ফান্ডকে ম্যানেজ করে দে উইল মেক ইউ রিটার্ন ম্যাক্সিমাইজ। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো যত তাড়াতাড়ি হবে, যত তাড়াতাড়ি ইন্ট্রোডিউস হবে, মানুষ এখানে দেখবেন যে মানুষ তাড়াতাড়ি ভালো করবে, রিটার্ন পাবে। সো আমরা আশা করি যে এটা সিম্পলি ব্যাংকে টাকা, এই জন্য তো আমাদের ধর্মে বলা হয়েছে সুদকে নিরুৎসাহিত করা হয়েছে। কেন? বিকজ আপনি টাকা রেখে দিয়ে যদি বসে বসে সুদ খেতে থাকেন, তাহলে ওই টাকা কখনোই আপনার টাকা পারবে না, এটা ওই ইনফ্লুয়েন্সারে অ্যাডজাস্ট হয়ে যাবে। সে কারণে পৃথিবীতে দেখবেন যে ইসলামী যে প্রোডাক্টগুলা, সুকুক, এগুলা কেন এখন পোস্ট করোনাতে কেন খুব ডিমান্ডিং হচ্ছে? বিকজ অফ এখানে প্রফিট শেয়ারিং এবং এইসব সুকুক প্রোডাক্টের সবচেয়ে বড় ইনভেস্টার্স হইলো, আমরা দেখেছি ডেভেলপ কান্ট্রিগুলোতে। তারা এরা সুকুকগুলো যদিও লঞ্চ করছে ইসলামিক কান্ট্রিগুলো, কিন্তু এটার ইনভেস্টার হয় ডেভেলপ কান্ট্রি, বুঝে যে এখানে প্রফিট শেয়ারিং এর বেনিফিটটা কোথায়। সো যারা প্রজেক্ট বুঝবে, যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টার্স, তারা কিন্তু ঠিকই ওই ব্যাংকে টাকা রাখবে না, তারা কিন্তু বেস্ট প্রোডাক্টের মধ্যে তারা ইনভেস্ট করবে। শিওর, এবং এটা হয়ে আসছে সারা পৃথিবীতে। জনাব শরীফ রহমান, আপনাকে আমি এর সাথে যুক্ত করতে চাচ্ছি। যেহেতু মুদ্রাস্ফীতি এবং ব্যাংকে এফডিআর রেট বছর শেষে সমান সমান, তাহলে যে বিনিয়োগ করবে ব্যাংকে টাকা রাখবে, আসলে তার তো প্রফিট হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের শেয়ার মার্কেটে এই বিনিয়োগ যারা এফডিআর করে রাখে ব্যাংকে, বা টাকাটা তাদের লিকুইড মানি আছে, তারা শেয়ার মার্কেটের দিকে ঝোঁকা উচিত না? বা তাদেরকে আমরা আহ্বান করতে তো পারি। এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? কেন আসতেছে না শেয়ার মার্কেট? আমি যে কথাটা একটু বলেছি, এখন যিনি যার সেভিংস, সে যদি ডাইরেক্ট প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করে, তাহলে তো রিস্ক থাকবে। সে তো এত কিছু বুঝবে না, হোয়াট ইজ রিস্ক অ্যান্ড রিটার্ন। সুতরাং ওখানে মাঝখানে থাকতে হবে ফান্ড ম্যানেজার বা ইনভেস্টমেন্ট ব্যাংকারের রোল আছে, যারা এই ফান্ডটাকে ম্যানেজ করবে। এই ফান্ডটা কোথায় রাখলে রিটার্ন ম্যাক্সিমাইজ হবে, কনসিডারিং দি রিস্ক অ্যান্ড আদার ফ্যাক্টরস,
সেইটাকে যদি আমরা কোনো একটা ইন্টারমিডিয়েট যারা সারা পৃথিবীতে এত বড় বড় ফান্ড ম্যানেজার, আমরা যদি ম্যারিল লিঞ্চের কথা বলি, আমরা যদি গোল্ডম্যান স্যাক্সের কথা বলি, এরা বিলিয়ন বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলারের ফান্ড ম্যানেজ করে। কার ফান্ড ম্যানেজ করে? এই ইন্ডিভিজুয়ালদের ফান্ড কোনো একটা ইনস্টিটিউশনের মাধ্যমে তাদের কাছে আসে, তারা এটাকে ম্যানেজ করে, তারা এটাকে ব্যাংকে রাখবে নাকি স্টক মার্কেটে দিবে, না বন্ড মার্কেটে যাবে, নাকি ইকুইটি ইনভেস্টমেন্ট হবে, না গ্লোবাল ইনভেস্টমেন্ট হবে, তারা ডিসাইড করবে। কাস্টমার অ্যাপিটিউড অনুযায়ী, তার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি অনুযায়ী তারা সেভাবে রিটার্ন করে থাকে। সুতরাং এই জায়গাটাতে যদি আমাদের যতদিন পর্যন্ত এই ক্যাপাসিটিটা গ্রো না করবে, ততদিন পর্যন্ত ইনভেস্টারের ইন্ডিভিজুয়াল ইনভেস্টার ক্যান নট ডিটারমাইন which avenues and which investment will give you maximum return, as well as considering the risk factors. আমরা একটু অন্য দিকে যেতে চাই, সেটা হলো বাংলাদেশের অর্থনীতি এবং শেয়ার বাজারের যে গতির যে ডাইভারজেন্স বা বিপরীতমুখিতা, এটা বিরাজমান আমরা জানি। তার প্রধান কারণগুলো বা অন্তরায়গুলো কি কি আপনি মনে করেন? যে বাংলাদেশের অর্থনীতির সাথে শেয়ার বাজারের যে ডাইভারজেন্স মিলে না, সবসময় দেখি বিপরীতমুখিতা, এর কারণ কি? এটা আমরা আসলে জন্ম থেকে এটা বলে আসছি, কিন্তু আপনি যদি দেখেন, আমরা থ্রো ব্র্যাক ইপিএল যে পরিমাণ $2.3 বিলিয়ন ফরেন ইনভেস্টমেন্ট হয়েছে, সেইখানে এটা হলো আমার টোটাল স্টক মার্কেটের মার্কেট ক্যাপিটাল 6.8%, সেখানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাইজ হলো 3.5%। সো এটা কিন্তু সারা পৃথিবীতে অঙ্কটা উল্টা। ফরেন ইনভেস্টমেন্টের 2 গুণ 3 গুণ হয় কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাইজ, বিকজ দে আর দি হার্ট অফ দিস একটা ইকুইটি মার্কেট। ঠিক আছে? সো আমাদের এখানে আপনি যদি দেখেন যে ফরেনাররা, আমাদের ফরেন ইনভেস্টাররা যে স্টকে তারা ইনভেস্টমেন্ট করে, তারা কিন্তু বেসড অন ফান্ডামেন্টাল ম্যাক্রো ইকোনমিকের রিলেট করে ইনভেস্ট করে। সো তাদের ইনভেস্টমেন্টে কিন্তু লাস্ট আমরা দেখেছি তাদের ইনভেস্টমেন্টে কখনো কিন্তু ভুল হয়নি। তো সুতরাং কিন্তু আমরা হয়তো লোকাল লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেলে যে পার্টিসিপেশনটা করি, তারা হয়তো ওই ম্যাক্রো ফ্যাক্টরগুলো কনসিডার করে না বলেই কিন্তু আলটিমেটলি প্রবলেমগুলো হয়। আমরা যদি দেখি যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যে ফান্ড ম্যানেজাররা লোকালি ফান্ড ম্যানেজ করে, বা বাইরে যারা ফান্ড ম্যানেজাররা ফান্ড ম্যানেজ করে, তারা কিন্তু দে অলওয়েজ কনসিডারিং যে তারা সবসময় ফোকাস করে ম্যাক্রোটা কোন দিকে মুভ করছে, ম্যাক্রো মুভমেন্টের সাথে সাথে তারা কিন্তু সেভাবে আগায়। এবং আপনি দেখেন, আমরা এটা সবসময় বলি যে ম্যাক্রোর সাথে এটা রিলেট করে, আমরা এটাকে কখনো ইগনোর করতে পারবো না। এবং আমার কাছে আমরা যা দেখছি, যারা স্মার্ট ইনভেস্টার তারা কিন্তু অলওয়েজ কনসিডারিং ম্যাক্রো ইস্যু, এবং তারা অ্যাকর্ডিংলি সেভাবে ইনভেস্টমেন্ট ডিসিশন। এটা সব ক্ষেত্রে এখন আমরা বলতে পারবো না, আমরা রিটেল লেভেলে হয়তো বলতে পারি রিটেলাররা সেভাবে রিঅ্যাক্ট করে না বলে, কারণ আমাদের মার্কেটের মেজরিটি হলো রিটেল ইনভেস্টার 60-70%। সো রিটেল ইনভেস্টারের কারণে আমরা মনে করি যে এটা ম্যাক্রো ফ্যাক্টরস গুলো কাজ করে না, কিন্তু অবভিয়াসলি ইটস ওয়ার্ক। এবং যারা স্মার্ট ইনভেস্টার তারা কিন্তু ম্যাক্রো ফ্যাক্টর গুলো কনসিডার করে তারা ইনভেস্ট করে। হোয়াট এভার দি কান্ট্রিজ, ইজ ফ্রন্টিয়ার ইকোনমি হোক, এমার্জিং ইকোনমি হোক, সব জায়গাতে এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। সুতরাং এটা কাজ করে হয়তো ওই যে বললাম না, 6.8% ইনভেস্টার যারা মার্কেটের 10% নিচে, সে এক করছে, এটা আপনার কাছে মনে হচ্ছে না, কিন্তু ওভারঅলে কিন্তু যারা স্মার্ট ইনভেস্টার তারা কিন্তু এটাকে মাথায় রেখে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করে থাকে, এবং সেভাবে তারা ইনভেস্টমেন্টের ডিসিশনগুলো নিয়ে থাকে। একটু বাংলাদেশ ব্যাংক সম্পর্কে যাই। আমাদের বাংলাদেশ শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক সমূহের ডিভিডেন্ড ইল্ড অত্যন্ত উচ্চমানের হওয়া সত্ত্বেও বিদেশি বিনিয়োগকারীরা কেন ব্যাংকগুলোতে বিনিয়োগ তেমন করতে আগ্রহী হচ্ছেন না? দেখেন, সারা পৃথিবীতে ব্যাংকের শেয়ারের প্রাইস সবসময় কম থাকে, কারণ ব্যাংক হলে আমার একটা ক্যাপিটাল বেস একটা অর্গানাইজেশন, যেখানে অনেক বড় ক্যাপিটাল থাকে। ব্যাংক মানুষের আসলে ডিপোজিট নিয়ে কাজ করে, ব্যাংক খুব বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করে না। ব্যাংক কি করে, সারা পৃথিবীতে গ্লোবাল প্র্যাকটিসটা হলো দে কালেক্ট ডিপোজিট ফ্রম দি স্মল ইনভেস্টার্স, দেন এই পুল অফ ফান্ড থেকে সে করে কি কোনো একটা ইনভেস্টমেন্ট ব্যাংকারের মাধ্যমে ইনভেস্ট করে থাকে। আমার দেশে হয়তো ব্যাংকাররা কি করে, ব্যাংকাররা এই ডিপোজিটের কাজটা করে, সাথে তারা বিভিন্ন ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বানায় থাকে। সেই কারণে যেটা হয় কি উঠায়, যে আপনি যেটা বলছেন যে ব্যাংকের এই ফান্ড ম্যানেজমেন্টটা খুব ম্যাক্সিমাইজেশন হয় না, খুব ইফিসিয়েন্ট হয়তো হয় না, যে কারণে ব্যাংকগুলোকে প্রতি বছর অনেক এনপিএল নিয়ে ফাইট করতে হয়। এনপিএল তাদের একটা কনসার্নিং ইস্যু। সুতরাং ব্যাংকগুলোকে আপনি শুধু তার ডিভিডেন্ড ইল্ড দেখলে হবে না, ব্যাংকগুলোর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে এখানে তার যে ডিপোজিটের ফান্ড আছে সেটাকে তাকে প্রোটেক্ট করতে হবে। সেই জন্য দেখবেন সেই আর্নিংসে একটা বড় অংশ এনপিএল এ প্রভিশনিং করতে হয়। সো এনপিএল যেহেতু নন পারফর্মিং লোনসটা যেহেতু আমাদের দেশে একটা ব্যাংকিং সেক্টরে একটা মাথা ব্যথা, সুতরাং এখানে কিন্তু যারা ইনভেস্টার তারা চিন্তা করে যে আপনি যদি আমরা লেমন ব্রাদার্সের কথা চিন্তা করি, একটা 180 বছরের পুরনো একটা ইনভেস্টমেন্ট ব্যাংক আমেরিকাতে দেউলিয়া ঘোষণা করছে বিকজ অফ একটা ভুল ডিসিশনের কারণে, একটা রিসেশনের কারণে একটা অনেক শক্তিশালী একটা ব্যাংক বসে গেছে। সুতরাং এখানে ব্যাংকে যখন যেটা ইনভেস্টমেন্ট হয় সেখানে কিন্তু ইনভেস্টার খুব বেশি এখানে শেয়ারের প্রাইস বাড়ে না, বিকজ অফ এখানে অনেক রিস্ক ফ্যাক্টর গুলো কাজ করে।
সুতরাং এটা গ্লোবালি এই 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 জায়গা এই সেক্টরটা ব্যাংকিং সেক্টরটা সবসময় একটা প্রাইস টু বুকস নট সো হাই, এটা একটা রিজনেবল প্রাইসে থাকে বিকজ ওর বেশি গ্রোথ করার সুযোগ নাই। কিন্তু আপনি ম্যানুফ্যাকচারিং সেক্টরে আপনি যদি জুমের কথা বলেন, জুম কোভিডের কারণে জুমের শেয়ার $60 থেকে $180 হয়ে গেছে বিকজ অফ এই যে মোমেন্টামটা, এটা কিন্তু কোনো একটা ব্যাংকের পক্ষে সম্ভব না, ঠিক আছে। বরং এবং দেখা যায় যে কোনো ইকোনমিতে একটা যখন চেঞ্জ আসে, এই চেঞ্জটা সব সময় সবার আগে ব্যাংকিং সেক্টর এফেক্ট করে, ফাইন্যান্স সেক্টর এফেক্ট করে। সুতরাং এইটা কিন্তু একটা অলওয়েজ একটা রিস্কি এবং স্টেবল একটা সেক্টর, এখানে ইনভেস্টমেন্ট গুলো হয় খুব প্ল্যান প্রোগ্রাম করে। এই জন্য এইখান থেকে রিটার্নটা আমরা মনে করতে পারি না যে খুব দ্রুত এখানে এটা এই প্রাইস সবসময় এই স্টক মার্কেটে এই ব্যাংকের শেয়ার সবসময় একটা স্টেবল থাকে, এখানে খুব বেশি ফ্ল্যাকচুয়েটিং হয় না। এটা গ্লোবাল প্র্যাকটিস, এটা আমাদের দেশের বাইরে কিছু না। কিন্তু আমার কথা হলো যে ডিভিডেন্ড তো ভালো দেয় অন্য দেশের তুলনায়। আবারও বলছি, পৃথিবীতে ফেসবুক কিন্তু অনেকদিন পর্যন্ত ডিভিডেন্ড দেয়নি, কিন্তু শেয়ারের দাম বেড়ে গিয়েছে। আসলে যে কোনো ইনভেস্টমেন্টে, ইকুইটি ইনভেস্টমেন্টে মানুষ সবার আগে দেখতে চায় এখানে আসলে এই কোম্পানি গ্রোথ হচ্ছে কিনা। আমি ইফ আই লেটস টক উইথ দি বিকাশের মতো কোম্পানি দেখেন লাস্ট শুরু করার পর থেকে এখনো লস দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি বিকাশ ইজ মেকিং হিউজ এক্সপান্ডিং, বিকাশের সাথে কেউ এক্সপান্ড করে পাচ্ছে না। বিকাশের ভ্যালুয়েশন যেভাবে চিন্তা করছে, এটার সাথে বিল গেটস ফাউন্ডেশন এটা জড়িত হচ্ছে, এখানে অনেক এটা আলিবাবা কয়েকদিন আগে একটা বিশাল ভ্যালুয়েশন এই কোম্পানিটা কিনেছে, কিন্তু কোম্পানি স্টিল কিন্তু লুজিং, মেকিং লস এভরি ইয়ার। সো আসলে ইকুইটি ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় খেলা হলো এখানে মানুষ দেখবে যে এখানে কোম্পানিটা গ্রো করার কতটুকু সুযোগ আছে, কোম্পানির বিজনেস করার সুযোগ আছে। সো দ্যাট গিভস ইউ দি ইনভেস্টরদের একটা কি বলে একটা একটা অবজেক্টিভ দেয় যে তারা একটা গ্রোয়িং কোম্পানি তারা ইনভেস্টমেন্ট করেছে। সুতরাং এটাকে আপনাকে ব্যাংকিং সেক্টরের গ্রোথ আর একটা ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস সেক্টরের গ্রোথের মধ্যে ডিফারেন্স আছে। সো এটাকে একসাথে মিলাইলে হবে না। ধন্যবাদ আপনাকে। আমি অন্য প্রসঙ্গে একটু যাই, সেটা হলো যে বর্তমান বাজারে ফ্লোর প্রাইস চালু আছে আমরা জানি। তো ফ্লোর প্রাইস চালু থাকার পরও বিদেশি বিনিয়োগকারীদের যে স্কয়ার ফার্মা, জিপি, ব্র্যাক ব্যাংক এর মতো শেয়ারগুলোর যে বায়ারলেস করে লক্ষ লক্ষ শেয়ার ওপেন সেল, আমরা এর কি যৌক্তিকতা আছে কিনা বিষয়টা আমরা ক্লিয়ার হতে চাই। আমি এখানে এটা বলতে চাই, আমাদের বাংলাদেশ মার্কেট কিন্তু ফ্রন্টিয়ার মার্কেট ক্যাটাগরিতে আছে। ফ্রন্টিয়ার মার্কেটকে ক্যাটাগরিতে বলা হয় দিস কান্ট্রি ইজ রাইজিং বাট দেয়ার ইজ এ রিটার্ন অপরচুনিটি অ্যাজ ওয়েল এজ এখানে অনেক রিস্ক আছে অলসো। সো এটাকে বলা হয় ফ্রন্টিয়ার মার্কেট। ফ্রন্টিয়ার মার্কেট একটু তার ইনএফিশিয়েন্ট ক্যারেক্টার আছে। সো ফ্রন্টিয়ার মার্কেটের রিটার্নের সাথে সাথে এখানে অনেক রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করে। সো আপনার ফ্রন্টিয়ার পার্সপেক্টিভ, আমাদের মার্কেট এত ছোট একটা মার্কেটে সাপোজ আমাদের প্রায় যে পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট এখানে আছে $2.5 বিলিয়ন যে ইনভেস্টমেন্ট। সো আমাদের মাইন্ডসেটে যেহেতু আমাদের বুঝতে হবে আমাদের মার্কেটে কিন্তু 60-70% রিটেল ইনভেস্টররা জড়িত, যেটা গ্লোবাল প্র্যাকটিস টোটালি রিভার্স। গ্লোবালি দেখেন 80% প্লাস হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টার, ওখানে রিটেল ইনভেস্টারদের কোনো পার্টিসিপেশন নাই, কারণ ওখানে কোনো রিটেল ইনভেস্টার ডেভেলপ কান্ট্রিতে বা ডেভেলপিং কান্ট্রিতে কখনো ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভলভ হইতে পারে না। তাকে দে শুড হ্যাভ টু কাম থ্রু এ ফান্ড ম্যানেজার বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, কোনো না কোনো এক্সপার্টের মাধ্যমে আসতে হয়। একমাত্র আমাদের দেশেই ইনভেস্টররা ক্যান ডাইরেক্ট অ্যাক্সেস টু দি মার্কেট। সো কনসিডারিং দি রিটেল ইনভেস্টারের বড় সেগমেন্টকে মাথায় রেখে গভর্নমেন্টকে এই ডিসিশন নিতে হয়েছে, বিকজ এই সেগমেন্ট পেনিক হয়ে যাচ্ছিল ইন্ডেক্সের ডাউন ট্রেন্ড থেকে, যেই কারণে গভর্নমেন্ট এই ফ্লোর প্রাইসটা দিয়ে রিটেল ইনভেস্টরকে একটা কমফোর্ট জোন দিয়েছে, ওকে মার্কেট ইজ কোয়াইট স্টেবল। এই ক্রাইসিসটাকে ওভারকাম করার জন্য তারা জানে যে সারা পৃথিবীতে আপনি যে দেখবেন পোস্ট এই করোনার আগে মার্কেট যেভাবে একটা মার্কেট 30%-35% ফল করছে, এর মধ্যে 90% কম মার্কেট 20% রিকভার করে ফেলছে ইন দি মিন টাইম মার্কেট ফলো রাখে, কারণ ওটা ডেভেলপিং কান্ট্রি এবং ম্যাচিউর ইকোনমি। সুতরাং ওইটার সাথে যদি আমি কম্পেয়ার করি বাংলাদেশ মার্কেট, তাহলে কিন্তু ভুল করবো। আমরা কিন্তু ইটস এ ভেরি ইমার্জিং মার্কেট, গ্রোয়িং মার্কেট, এখানে অনেক কিছু ইন্ট্রোডিউস হচ্ছে। এখানে আবার বলছি যে এখানে যে রিটেল পার্টিসিপেশন, এটা ওয়ার্ল্ডে কোথায় এত রিটেল, ইভেন তো ইন্ডিয়াতে এত রিটেল পার্টিসিপেশন নাই। সুতরাং এইটাকে কনসিডার করে কিন্তু এই টুলসটাকে গভর্নমেন্টকে এই ইমিডিয়েট বেসিসে ইন্ট্রোডিউস করতে হয়েছে, এবং গভর্নমেন্ট কিন্তু ডিসাইডেড মার্কেট উইল বি স্টেবল, গভর্নমেন্ট ফ্লোর প্রাইস বেশি রাখবে না, এবং তখন দেখবেন রিটেল ইনভেস্টররা পার্টিসিপেট করা শুরু করবে। এটা একটা ক্রাইসিস হ্যান্ডেল করার জন্য আমার মনে হয় গভর্নমেন্ট ইনস্টিটিউটে অ্যাড করেছে। ইট ইজ নট ফর এ লং টাইম। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু প্রসঙ্গে যাই যে করোনার কারণে 2020 সালে প্রত্যাশিত জিডিপি অর্জিত হওয়ার সম্ভব না হলেও করোনার পরবর্তী বছরে আপনি কি মনে করেন, আমাদের কি জিডিপি আমরা প্রত্যাশিত ভাবে অর্জন করতে পারবো? এটা তো সবাই আমরা জানি, সারা পৃথিবীতে
যে কোভিডে যে ধাক্কা লেগেছে, আমেরিকানের মতো ইকোনমি বলেন, অল ডেভেলপ ইকোনমি ধাক্কাটা লেগেছে। সো আমরা যদি মনে করি ওই ওই ধাক্কা থেকে বাইরে থাকবো, এরকম ভাবার কোনো কারণ নাই। বাট একটা বড় জিনিস হলো যে আমাদের লার্জ স্কেলের একটা জনগোষ্ঠী আছে যাদেরকে আমেরিকায় যেমন বেকার ভাতা দিতে পারছে, ডেভেলপ কান্ট্রিতে বেকার ভাতা দিতে পারছে, আমাদের পক্ষে দেখা সম্ভব না। সো আমাদের এই জায়গাগুলোতে এই লার্জ 170 মিলিয়ন পিপলকে হাউ গভর্নমেন্ট উইল সার্ভাইভ, তাদেরকে কিভাবে সাপোর্ট দিবে, সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে লাস্ট 10-15 ইয়ার্স 7% অ্যাভারেজ জিডিপি গ্রোথ করে আসছিলাম, সেখানে হয়তো কিছুটা স্লো ডাউন হবে, কিন্তু আমরা আশা করি না এটা নেগেটিভ হবে। দ্যাট ইজ দি আশার কথা হলো আমাদের ইকোনমিতে হয়তো 7% হবে না, হয়তো 3% হবে, বাট আমাদের ইকোনমি নেগেটিভ হবে না। অনেক ইকোনমি আছে নেগেটিভ গ্রোথ হচ্ছে ফর দি লাস্ট কাপল অফ ইয়ার্স, ইভেন তো ইন দি জাপানিজ ইকোনমি, অনেক ডেভেলপ ইকোনমি। সো আমরা মনে হয় না যে আমরা নেগেটিভ যাবো। সুতরাং অবভিয়াসলি কোভিডের কারণে আমরা ধাক্কা খেয়েছি, বাট এটা মানি না যে আমরা নেগেটিভ হয়ে যাবো। মানে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো, হয়তো প্রাথমিকভাবে 3 মাস বা 6 মাস আমাদের একটু কষ্ট করতে হতে পারে। হ্যাঁ, এটা আমরা তো ওই যে বললাম না, আমরা ডেভেলপ ইকোনমির মধ্যে ওদের এত ক্যাপাসিটি, ওদের এত স্ট্রেংথ থাকার পরেও কিন্তু ওরা ধাক্কাটা ওদের উপরে অনেকভাবে পড়ছে, কিন্তু ওরা ম্যানেজ করতে পারছে বিকজ ওদের ওই ক্যাপাসিটি, ওই ফান্ড, ওই নো হাউ অনেকদিন ধরে আছে। আমেরিকান ইকোনমিতে ধাক্কা লেগেছে, ওদের ওই টেকনোলজি, ওই ক্যাপাসিটি আছে বলেই কিন্তু ওরা সামাল দিতে পারছে। সো আমরা যখন আস্তে আস্তে ক্যাপাসিটি বাড়বে, আমাদের যখন বাড়বে, আমরা এটা সামাল দিতে পারবো। এটা আসলে বিষয়টা হলো যে হাউ উই ম্যানেজ দিস অল ক্রাইসিস এন্ড সিচুয়েশন। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। এডি রেশিও, পিআরআর, এসএলআর এর মতো গুরুত্বপূর্ণ রেশিও গুলোতে বাংলাদেশ ব্যাংক অতি সম্প্রতি সময় বেশ খানিকটা ছাড় দেওয়ায় পুঁজিবাজারে কি ধরনের পজিটিভ ইফেক্ট পড়বে বলে আপনি মনে করেন? দেখেন, আমি একটা জিনিস সবসময় বলার চেষ্টা করি, আমাদের 20 থেকে 25 বছর 30 বছর আগে আমাদের বাজেটটা হয়তো বেসিক্যালি 8 গ্র্যান্ড সাহায্যের উপরে হইতো, আমাদের রেভিনিউটা ছিল এটার উপরে। আমরা সেই জায়গা থেকে আমরা এখন কি করছি, আমরা আমাদের বাজেটটা হচ্ছে রেভিনিউ ফোকাস, আমরা ইন্টারনাল রেভিনিউ উপর ফোকাস করছি, ইন্টারনাল ভ্যাট ট্যাক্সের উপর ফোকাস করছি। আপনি চিন্তা করেন, মাইন্ডসেট একটা বিশাল পরিবর্তন হয়েছে না? তো সুতরাং এই যে একটা ক্রাইসিস হ্যান্ডেল করার জন্য যে নো হাউটা দরকার, সেটা আমরা কিন্তু আস্তে আস্তে একটা জিনিস করে করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা মনে করতে পারি না যে আমরা যাই করবো সেটাই রাইট হবে, কারণ আমরা আমাদের ম্যানেজমেন্ট, আবারও বলছি, সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট, আমাদের ম্যানেজমেন্ট, জাপানি ম্যানেজমেন্ট, আমেরিকার ম্যানেজমেন্ট সেম হবে না। আমাদেরকে চিন্তা করতে হবে হাউ উই ম্যানেজ অল দিস থিং, কারণ বিকজ এই দেশের লোক, খুব বেশি লোক ট্যাক্স নেটের ভিতরে নাই। আমেরিকাতে, ইউরোপে, ডেভেলপ কান্ট্রিতে ম্যাক্সিমাম লোক ট্যাক্স দেয়, গভর্নমেন্ট ট্যাক্সের টাকা দিয়ে লোকজনকে সার্ভিস এনশিওর করে। তো সেই জায়গাতে যদি আমরা এই দেশের এই ম্যানেজমেন্টটা, আমি মনে করি বাংলাদেশ ব্যাংক হয়তো 10টা ডিসিশন নিয়েছে, তার মধ্যে হয়তো 2টা ডিসিশন রাইট হলো না, কিন্তু 8টা ডিসিশন হয়তো কোনো না কোনো ভাবে কাজ করবে। কারণ অবভিয়াসলি আপনি যেটা বলছেন যে একটা ইকোনমির বড় হার্ট হলো ইকুইটি মার্কেটকে সবাই ভাইব্রেন্ট রাখার চেষ্টা করছে। সুতরাং এই টুলস গুলোকে ইউজ করে সেন্ট্রাল ব্যাংক বলেন, গভর্নমেন্ট চাচ্ছে যে এটাকে একটা ভাইব্রেন্ট করা যায় কিনা। সো পার্ট অফ দিস ইনিশিয়েটিভ, এটা একটা অংশ আমি মনে করি, এবং আমি মনে করি যে এতে হয়তো গভর্নমেন্ট চিন্তা করছে ইকুইটি মার্কেটে ক্যাশ ফ্লো বাড়বে, ব্যাংকিং সেক্টরে ক্যাশ ফ্লো বাড়লে এটা স্টক মার্কেটে যাবে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে এটাকে একটা ম্যানেজ করার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং বাজেটও আপনার দেখবো হয়তো, আশা করি গভর্নমেন্ট হয়তো কিছু পজিটিভ ইনিশিয়েটিভ নিবে যেটা ইকোনমিকে একটা স্টেবল পজিশন নেওয়া যায়, এবং অলসো দি জিডিপি গ্রোথটাকে যাতে পজিটিভ এবং একটা ভালো জায়গায়, আগের জায়গায় নেওয়া যায়, সেটার জন্য গভর্নমেন্ট চেষ্টা করবে যেভাবে যত ইনিশিয়েটিভ এবং যত টুলস ইউজ করা যায়। এবার আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাবো। যেহেতু বাংলাদেশে আমরা সবাই জানি পুঁজিবাজারে ফরেন ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে আপনাকে অগ্রদূত হিসেবে মানা হয়, এবং বেশ সবচেয়ে ভালো ভূমিকা আপনিই রাখছেন আমার জানা মতে। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে আবার ওই বিষয়ে একটা কোশ্চেন করতে চাই যে এফপিআই বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মাধ্যমে বাংলাদেশ পুঁজিবাজারে বিনিয়োগ বেশ সহজতর সত্ত্বেও পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যর্থতার পিছনে কি কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আবারও বলছি, আমরা খুব বেশি দিন হয়নি যে আমরা এমার্জিং মার্কেট ক্যাটাগরিতে এন্টার করেছি, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের মার্কেটে যে পরিমাণ লিস্টেড কোম্পানি থাকার কথা ছিল সেই পরিমাণ লিস্টেড কোম্পানি নাই, কারণ বিকজ এন্টারপ্রেনাররা ওই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে সময় লাগছে, বাট আমাদের দেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে। নাম্বার 3 হলো আমরা যদি এগুলাকে রাখার পর আমরা দেখছি যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাইজের ডাবল সাইজ হলো আমাদের ফরেন ইনভেস্টমেন্ট, অলমোস্ট $2.34 বিলিয়ন। তো সুতরাং আমরা এটাকে ছোট করে দেখার কোনো স্কোপ নাই। হ্যাঁ, এখন আমরা
আমরা আমাদের মার্কেটের পার্সপেক্টিভে এইটা আমরা মনে করি একটা অবভিয়াসলি এটা গুড অ্যাচিভমেন্ট। কিন্তু হ্যাঁ, আমাদেরকে যে কোনো ইনভেস্টরকে অ্যাটাক করতে হলে আমাদের প্রথম কাজ হলে ইনভেস্টরকে ভালো প্রোডাক্ট দিতে হবে, ভালো কোম্পানি দিতে হবে। সেই জায়গাতে আমাদের মার্কেটে শুধু আমরা ইকুইটি বেজ একটা মার্কেট, এখানে বন্ড মার্কেট এখনো ইন্ট্রোডিউস হয় নাই, বন্ড অ্যাক্টিভ হয় নাই, বন্ডের প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারিজ এখনো অ্যাক্টিভ হয় নাই, যেটা মার্কেটের রিস্কটাকে মিটিগেট করবে। সবকিছু মিলিয়ে এই এইসব বিষয়গুলোকে আমাকে একটা লিকুইডিটি মার্কেট রাখার জন্য যে লিকুইডিটি দরকার, সেই জিনিসগুলা ইন্ট্রোডিউস হয়নি। বাট অনেক কিছু ইন্ট্রোডিউস হয়েছে, বিকজ আমরা যদি 20 বছর আগে দেখি 1 কোটি টাকা এটা টার্ন ওভার হতো স্টক মার্কেট, এখন অনেক 400-500 কোটি টাকা টার্ন ওভার হয়। সো আমার কাছে মনে হয় না যে আমরা অ্যাটাক করতে পারবো না, কারণ আমরা দেখেছি যারা যেসব ফান্ড ম্যানেজারতে অ্যালোকেশন থাকে, কেউ হয়তো ডেভেলপ মার্কেটে অ্যালোকেশন করে, কেউ এমার্জিং মার্কেটে করে, কেউ ফ্রন্টিয়ার মার্কেটে করে। সো ফ্রন্টিয়ার মার্কেটে যেহেতু ক্যাটাগরিতে আমরা আছি, যেখানে যারা ফ্রন্টিয়ার মার্কেট ফোকাস তারা ঠিকই বাংলাদেশে আসে। আমরা রিসেন্টলি দেখছি এত ক্রাইসিসের মাঝখানেও আমরা 2-1টা ফান্ডকে দেখেছি যারা বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট শো করছে। তারা হয়তো প্রাইস অবজার্ভ করছে, প্রাইজের ব্যারিয়ারটা ফ্লো প্রাইসটা উঠে গেলে তারা দেখবেন টাইম মতো তারা তাদের এন্ট্রি বা ইনভেস্টমেন্টটা করবে। আমরা উই হ্যাভ এ গুড কমিউনিকেশন উইথ দেম যে কিভাবে একটা মার্কেটে ইনভেস্টার এন্ট্রি করে। আমরা দেখেছি অবভিয়াসলি দিস ইজ এ ভ্যালুয়েশন অ্যান্ড প্রাইস। ভালো প্রাইস উইথ গুড ভ্যালুয়েশন, যে কোনো ইনভেস্টার যে কোনো প্রান্তে থাকুক না কেন সে ওই মার্কেটে এন্ট্রি করবে। বিকজ যে কোনো টাকা ধর্ম হলো টাকা আগে দেখবে রিস্ক এন্ড দেন রিটার্ন। যেখানে দেখবে রিস্ক কভার করে রিটার্ন আছে সেখানে টাকা যাবে। টাকার চরিত্র হলো যেখানে রিটার্ন আছে সেখানে সে মুভ করবে। সো এটা বাংলাদেশ বলেন, সেটা ভিয়েতনাম বলেন, সেটা সিঙ্গাপুর বলেন, যে কোনো মার্কেটে হোক না কেন, টাকার প্রথম ধর্ম হলো রিস্ক এবং রিটার্ন। সো রিটার্ন যদি এনশিওর করতে পারি উইথ কভারিং অল দিস রিস্ক, আমাদের সব ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে। এটা পাকিস্তানে আপনি দেখেন, পাকিস্তানে এত রাজনৈতিক অস্থিরতা, এত কিছু, তারপরে কিন্তু আমরা রিসেন্টলি দেখতেছি যেহেতু পাকিস্তান মার্কেট ইমার্জিং মার্কেট ক্যাটাগরিতে আছে, প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট যাচ্ছে এখানে। বিকজ অত পলিটিক্যাল ক্রাইসিস থাকুক না কেন, পাকিস্তানে অনেক কোম্পানি ভালো করছে, ইফিশিয়েন্ট ওয়েতে তারা মুভ করছে, তাদের রিটার্ন ভালো হচ্ছে, টাকা যাওয়ার জন্য কোনো প্রবলেম হচ্ছে। সো মানি নিড রিটার্ন কভারিং অল দিস রিস্ক এন্ড রিস্ক ফ্যাক্টরস। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আমার মনে হয় বিনিয়োগ করে উপকৃত হবে। একটু অন্য প্রসঙ্গে যাই। কোভিড-19 বা করোনার প্রভাব থেকে অর্থনীতির রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রায় 1 লক্ষ কোটি টাকার যে প্যাকেজ পুঁজি আমরা দেখলাম, এখানে পুঁজিবাজারে কোন কোন মানে খাত উপকৃত হবে এই যে প্রণোদনার প্রধানমন্ত্রীর যে প্রণোদনায় 1 লক্ষ কোটি টাকা? অবভিয়াসলি সরকারের সবচেয়ে বড় প্রাইম ফোকাস হলো ম্যানুফ্যাকচারিং সেক্টর, ম্যানুফ্যাকচারিং এবং আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করে গার্মেন্টস সেক্টর। সুতরাং ওইটাকে গভর্নমেন্ট হাইলি ফোকাস করেছেন, যেখানে শ্রমিক ইনভলভমেন্ট আছে, যাতে শ্রমিকদের বেতন ঠিক মতো এনশিওর করা যায় বা এবং ব্যবসায়ী থেকে সাপোর্ট দেওয়া যায়। এবং সেই জায়গাটাতে গভর্নমেন্ট এই প্যাকেজটাতে মেইনলি ফোকাস করেছে, যে প্রায়োরিটি ফোকাস করেছে যে না এই সেক্টরগুলোকে, বিকজ গার্মেন্টসের সাথে হোক, সেক্টরের সাথে, ম্যানুফ্যাকচারিং সেক্টরের সাথে হোক, এখানে অনেক শ্রমিকের ভাগ্য জড়িত, অনেক লোকের ভাগ্য জড়িত। সো এইটাকে ফোকাস করার জন্য বেসিক্যালি গভর্নমেন্ট ইনিশিয়াল লেভেলে এই ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বেশি ফোকাস করেছে। এবং আমার মনে হচ্ছে এটা রাইটলি অ্যাড্রেস হয়েছে। হয়তো কিছু অপারেশনাল কিছু ম্যানেজমেন্টে কিছু ডিফিকাল্টিস হচ্ছে, রাইট টাইমে হয়তো টাকা পাচ্ছে না, বেতন দিতে পারছে না, বাট ইন দি মিন টাইম এগুলো ঠিক হয়ে গেছে। এবং গভর্নমেন্ট অবভিয়াসলি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে অ্যালাইভ রাখার জন্য গভর্নমেন্ট খুবই আন্তরিক। এবং আমরা দেখেছি তাদের ফোকাসটা ঠিকই আছে, কারণ গভর্নমেন্ট যেমন ইনিশিয়ালি এসে পাওয়ার সেক্টরকে যেভাবে গ্রো করার চেষ্টা করেছে, যেভাবে ড্রাইভ দিয়েছে, আমাদের বাংলাদেশে এখন পাওয়ার আমরা এখন কি বলে, আমাদের এখন সারপ্লাস পাওয়ার আছে আমাদের দেশের। পাওয়ারের কারণে আমরা এখন ঘরে বিদ্যুৎ পাচ্ছি, শিল্পে বিপ্লব পাচ্ছি, বিদ্যুৎ পাচ্ছি। সুতরাং ফোকাসটা যদি আমরা বুঝতে পারি যে গভর্নমেন্ট কোথায় ফোকাস করছে, গভর্নমেন্ট ফোকাস করছে হলো পাওয়ার সেক্টরে ফোকাস করেছে, এখন গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তো সুতরাং আমি খুব বিশ্বাস করি যে গভর্নমেন্ট যেহেতু দেশ চালাতে হচ্ছে, তাকে রেভিনিউ ফোকাস করছে হচ্ছে, তাকে এত বড় একটা জনগোষ্ঠীকে ফিডিং এর ব্যবস্থা করতে হচ্ছে, এবং সব কর্মসংস্থানের ব্যবস্থা করতে হচ্ছে। হয়তো সবার জন্য পাচ্ছে না, একটা শ্রেণীকে তারা চেষ্টা করছে কর্মসংস্থানে নেটে রাখার জন্য। সুতরাং আমার কাছে মনে হয়েছে এই অবভিয়াসলি ইনিশিয়ালি প্যাকেজটা আমাদের দেশের উদ্যোক্তাদের একটা কমফোর্ট দিয়েছে, যাতে অ্যাটলিস্ট কারখানাগুলো চলুক, ইন্ডাস্ট্রিগুলো চলুক এবং তারা রাইটলি বেতন পাক। আমার মনে হচ্ছে ইনিশিয়াল ধাক্কাটা গভর্নমেন্ট রাইটলি সামাল দিতে পারছে। কিছু ভুল ত্রুটি তো হইতেই পারে, কারণ আবারও বলছি আমরা ম্যাচিউরড ইকোনমি না, আমরা গ্রোয়িং ইকোনমি। আমাদের করতে করতে আমরা অনেক কিছু শিখছি। তো আমার কাছে মনে হয় যে শুধু আমরা নেগেটিভগুলো না দেখে যদি আমরা পজিটিভগুলো ফোকাস করি যে হোয়াট ইজ দি অ্যাচিভমেন্ট। ইনিশিয়ালি আবারও বলতেছিলাম, যখন গভর্নমেন্ট পাওয়ার প্ল্যান করতেছিল
কুইক রেন্টাল করতেছিল, সবাই খুব আমরা অনেক সমালোচনা করেছি কি দরকার ছিল। বাট ওই সময় যদি ওই ড্রাইভটা না দিত তাহলে হয়তো বিদ্যুতের এই মোমেন্টামটা আসতো না। গভর্নমেন্ট হয়তো অনেককে হয়তো পাওয়ারের লাইসেন্স দিয়েছে, সবাই পারে নাই, কিন্তু সাকসেসফুলি কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু 20 থেকে 50 জন পাওয়ার এন্টারপ্রেনার পেয়ে গেছে, যেটা আমাদের কখনো এই হিস্ট্রি ছিল না যে আমরা পাওয়ার জেনারেশন করতে পারি। সো আমি মনে করি যে উদ্যোগটা হয়তো প্রথম দিকে মনে হয়েছে যে অত ভালোভাবে হয়নি, কিন্তু আমরা রেজাল্ট দেখেছি ভালো। সুতরাং গভর্নমেন্টের এই বেইল আউট প্রোগ্রামটা আমার কাছে মনে হয় হাতে আমেরিকার মতো হবে না, সিঙ্গাপুরের মতো হবে না, ইটালির মতো হবে না, জাপানের মতো হবে না, বাট আমরা আমাদের মতো পিলারটা দিয়েছি। এটা আমাদের দেশে এন্টারপ্রেনারদের একটা কমফোর্ট দিয়েছে, ম্যানুফ্যাকচারার এন্টারপ্রেনারদের একটা কমফোর্ট দিয়েছে, ইন্ডাস্ট্রি। জনাব শরীফ রহমান, আপনার কাছে আরেকটা কোশ্চেন করতে চাই যে বাংলাদেশ ব্যাংক প্রদত্ত সুবিধা বলে প্রতিটি তফসিলি ব্যাংক যে 200 কোটি টাকা করে মোট 12,000 কোটি টাকা বিনিয়োগের সুযোগ পাওয়া সত্ত্বেও এখনো বিনিয়োগে না আসার পিছনে কারণগুলো কি? মানে এখানে কোনো জটিলতা আছে কিনা? কোভিড-19 যেহেতু তখন ছিল একটা স্থিতিশীল অর্থনীতি, তখন মনে করা হয়েছিল এই টাকাটা দিয়ে ইকুইটি মার্কেটে একটা সাপোর্ট দেওয়া দরকার ছিল। বা যেহেতু কোভিড আসার কারণে আমাদের হোল ইকোনমি একটা সাফারিংসে পড়েছে, সো অবভিয়াসলি এটা চেয়ে গভর্নমেন্টের কাছে প্রায়োরিটি চলে আসছে ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস, এই যেসব যেখানে লোকজনের কর্মসংস্থানের বিষয় আছে, ওইটাকে যখন প্রায়োরিটি চলে আসছে, এইটা এখন একটু পিছনে চলে আসছে। এটা বন্ধ হয়ে যায়নি, হয়তো প্রায়োরিটি এই মুহূর্তে নাই, সামনে এটা চলে আসবে। মানে সাময়িক কিছুদিন দেরি হতে পারে আর কি, যে এই মুহূর্তে আসবে এমন সিচুয়েশন টোটালি চেঞ্জ বিফোর করোনা এন্ড আফটার করোনা। আপনার কাছে আরেকটু জানতে চাই যে দীর্ঘদিন পরে আমাদের বিএসসিসি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ এন্ড কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান, আপনি নিশ্চয়ই আপনিও সাক্ষাৎ করে আসছেন আমাদের আমাদের অনুষ্ঠানে, উনি আমার একটা ইন্টারভিউ দিচ্ছেন। তা আপনি এতদিন পরে নতুন চেয়ারম্যান, নতুন কমিশন, কি মনে করছেন? আপনি কি বর্তমান বাজার নিয়ে কি আশাবাদী, বা আপনি কেমন দেখলেন ওনাকে? দেখেন, সব জায়গায় কিন্তু সব লিডারশিপের একটা কোয়ালিটি থাকে। সব লিডারশিপের একটা প্রথম কোয়ালিটি হলো প্রত্যেকটা লিডারশিপ যখন প্রথম কোনো জায়গায় দায়িত্ব নেন, সে প্রথমে একটা রেজাল্ট দেখানোর চেষ্টা করে। সো আমরা এই লিডারশিপকে দেখে যেটা বোঝার চেষ্টা করলাম, আমি যদি বেসিক একটা জায়গায় সবাইকে বলার চেষ্টা করি, গভর্নমেন্ট কেন বারবার শিক্ষকদেরকে পুঁজিবাজারে আনছেন। আগেও আমাদের এখানে কিন্তু 3 জন শিক্ষক ছিলেন, এখনো কিন্তু 3 জন শিক্ষক আসছে, ঠিক আছে। আসলে আমাদের সরকার যেটা মনে করেন যে পুঁজিবাজার হলো একটা একটা পড়ালেখার জায়গা, এখানে জ্ঞানের জায়গা, এখানে অনেক বুঝার ব্যাপার স্যাপার আছে। এটা সিম্পলি একটা ডেবিট ক্রেডিট ব্যাংকের মতো ইস্যু না, এখানে কিন্তু অনেক প্রোডাক্ট, অনেক বিষয়, রিস্ক এবং রিস্ক ইস্যু আছে। সো এখানে ওই যে গভর্নমেন্টের সবচেয়ে বেশি হাইয়েস্ট ফোকাস যেটা হলো বিনিয়োগ শিক্ষা কার্যক্রম। আপনি বিনিয়োগের জন্য একটা শিক্ষা কার্যক্রম লাগবে। আপনি যদি চায়নায় যান, ওরা ক্লাস 5 থেকে কিন্তু লোকজনকে ইনভেস্টমেন্টের নলেজ দেওয়া শুরু করে। আমরা যেমন ক্লাস 5 থেকে ছোটকাল থেকে ভার্ব, গ্রামার, টেন্স শিখতেছি, ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত শিখে যাচ্ছে। তো সেরকম গভর্নমেন্ট কিন্তু আমাদের দেশের এই কালচারটা, বিনিয়োগের যে কালচারটা, এই বিনিয়োগের, আমরা তো ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট নিতে বেশি ইন্টারেস্টেড, এটা আমাদের কালচারে ছিল। কিন্তু এই টাকাটাকে যে ইনভেস্টমেন্টে ডাইভার্ট করে যে রিটার্ন, লোকজনকে যে আরো রিটার্ন ম্যাক্সিমাইজ করা যায়, কভারিং যে রিস্ক কভারিং, সুতরাং সেই জায়গাটাতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে গভর্নমেন্টের যথেষ্ট নজর আছে। গভর্নমেন্ট চায় যে লোকজন বিনিয়োগে শিক্ষিত হোক, সেই জন্য গভর্নমেন্ট বারবারই কিন্তু ঘুরে ঘুরে শিক্ষকদেরকে নিয়ে আসতেছেন, যারা মূল ফোকাসটা থাকবে এই দেশের। যেহেতু আমরা একটা সেভিংস নেশন, আমাদের সেভিংসটাকে কিভাবে ইনভেস্টমেন্টে চ্যানেলাইজ করা যায় বিভিন্ন সেক্টরে, ইকুইটি মার্কেট, বন্ড মার্কেটে, সেই জন্য শিক্ষক থেকে দেওয়া হচ্ছে। শিক্ষকরা অবভিয়াসলি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে, বিভিন্ন ইনোভেশন নিয়ে কাজ করে। সো মার্কেট যেহেতু একটা গ্রোয়িং মার্কেট, এখানে অনেক কিছু করার আছে, কিন্তু আমাদের মার্কেটে চাইনিজ স্ট্র্যাটেজিক ইনভেস্টর চলে আসছে। আমাদের ইন্টারন্যাশনাল রাডারে আমাদের মার্কেট নিয়ে আমাদের ভাবা হয়, আমাদের ইকোনমি নিয়ে ভাবা হয়, বিকজ 170 মিলিয়ন পিপলের একটা মার্কেট, যেখানে মনে করেন হিউজ কনজিউমার বেস, এই ইকোনমি নিয়ে সবাই কিন্তু এক্সাইটেড। এখন হয়তো আমাদের অনেক প্রবলেম থাকতে পারে, কিন্তু আমি মনে করি এই ইকোনমি উইল মুভ ইন এ ডিফারেন্ট ওয়ে, বিকজ একটা মার্কেটের কনজিউমার বেস কিন্তু একটা মার্কেটের মেইন স্ট্রেংথ। এবং আমরা দেখতেছি বিদেশি ইনভেস্টররা আমাদের দেশে শুধুমাত্র আসে এই বিগ কনজিউমার বেজ, আমাদের মিডল ক্লাসের পারচেজ পাওয়ার বা পিওর বাড়ছে। তো আমি মনে করি এই নতুন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার মহোদয়দেরকে আমি কথা বলে যেটা বুঝলাম, তারা ভেরি এক্সাইটেড, তারা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, তারা নতুন কিছু ইন্ট্রোডিউস করতে চায়, মার্কেটে ডাইভার্সিফিকেশন আনতে চায়, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, ইনভেস্টার ডাইভার্সিফিকেশন। এবং তাদের যে আমি বিশেষ করে চেয়ারম্যান সাহেবের যে উদ্যোগটা দেখেছি, উনি এই কোভিডের মাঝখানে যেভাবে অফিস করছেন, আমাদের সবাই কথা শুনছেন, মাইক্রো লেভেলে বিভিন্নভাবে সবাই অবজারভেশন নিচ্ছেন,
তাতে মনে হচ্ছে যে তারা অবভিয়াসলি, আমি কমিশনার মহোদয়ের সাথে সাথে কথা বলে দেখেছি, তারা ভেরি এক্সাইটেড, তারা কথা শুনতে চায়, তারা নতুন কিছু করতে চায়। এইটা আমাদের জন্য অনেক বড় একটা আশার কথা, এবং আমি মনে করি এইটা আমাদেরকে একটা চেঞ্জ দিবেন। আগে এসিসি কমিশনাররা যেমন আইন কানুন অনেক পরিবর্তন করেছেন, এটা আসলে অনেকদিন কখনো এত আইন কানুন চেঞ্জ হয় নাই। এই কমিশনার, আমার যেটা মনে হয়, কমিশন চেষ্টা করবে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করা, যে প্রোডাক্টগুলো মার্কেটের স্ট্রেংথ ফান্ডামেন্টালের ভিতরে অনেক চেঞ্জ আনবে, অনেক ডাইভার্সিফিকেশন আনবে, অনেক ভ্যারিয়েশন ক্রিয়েট করবে। সো আই এম সো কনফিডেন্ট দ্যাট এই টিম ক্যান ডু সামথিং ইন কম্পেয়ার টু লাস্ট ওয়ান। অ্যান্ড অবভিয়াসলি সবাই নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে আসে, সবাই নতুন স্বপ্ন নিয়ে আসে। এই টিমের স্বপ্ন হলো, আমার কাছে মনে হয়, তারা নতুন প্রোডাক্ট আর ডাইভার্সিফিকেশন। আমরা জনাব শরীফ রহমান, আমরা দেখছি ওনার সম্পর্কে যতটুকু জানি, উনি বিমাতে ছিলেন, ইউনিভার্সিটি যেখানে যেখানে ছিলেন, উনি একজন সফল ব্যক্তি। উনি যত জায়গায় ছিলেন সব জায়গায় সফলভাবে ওনার কার্য সম্পাদন করতে পারছেন। সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা এবং আমরা আপনারা সবার কাছে একটা জিনিস কি পরিষ্কার, যে আমরা ভালো কিছু হয়তো বা আশা করবো, ভালো কিছু পেতে যাচ্ছি। আপনারা কি এমনটি মনে হচ্ছে আমার সাথে? সব কথায় আমরা আমরা যারা ইনভেস্টমেন্ট ডিসিশন নেই, আমাদের প্রথম জায়গাতে আমরা দেখি ফান্ডামেন্টাল, ওই যে বললাম না, ম্যাক্রো ফান্ডামেন্টাল জায়গা ঠিক আছে কিনা। আমরা দেখেছি ওনাদের স্বপ্নটা হলো ওই মার্কেটটা তারা ভাইব্রেন্ট করতে চায়, মার্কেটটাকে বড় করতে চায়, তারা এমার্জিং মার্কেটটাকে, আমাদের যে আমরা যে ফ্রন্টিয়ার মার্কেট ক্যাটাগরিতে আছি, ওনারা চায় এটাকে এমার্জিং মার্কেট ক্যাটাগরিতে নিতে চায়। সুতরাং এটা করার জন্য আপনার মার্কেটে লিকুইডিটি বাড়াইতে হবে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বাড়াইতে হবে, ইনভলভমেন্ট বাড়াইতে হবে, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের সংখ্যা বাড়াইতে হবে। এই জিনিসগুলো যদি বেসিক জায়গাতে যদি ওনারা ঠিক থাকে, মার্কেট অবভিয়াসলি ইট উইল গ্রো, তার ন্যাচারাল গ্রোথে মুভ করে যাবে। এখানে এখানে থামানোর কিছু নাই। আপনার কাছে আরেকটু জানতে চাই যে আমরা জানি খুব শীঘ্রই আসন্ন বাজেট ঘোষণা হবে। এখানে অপ্রদর্শিত টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে বৈধ দেওয়া হবে কিনা, এই ব্যাপারে কি কিছু আপনি আমাদের কিছু বলবেন? এরকম কোনো সম্ভাবনা কি আছে যে পুঁজিবাজারে অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ থাকবে? এটা তো আসলে আমাদের এই ইনসেন্টিভ আমাদের সবসময় ছিল কম বেশি, ঠিক আছে। বাট আমরা কিভাবে, আবারও বলছি, আমাদের দেশের লোকজনের ভিতরে এখনো টাকাটা ব্যাংকে রেখে ইন্টারেস্ট নিতে বেশি তারা ইন্টারেস্টেড, ওয়েদার ইট ইজ হোয়াইট মানি অর ব্ল্যাক মানি। সুতরাং আপনি এখানে ইস্যুটা কিন্তু হোয়াইট মানি ব্ল্যাক মানি না, বিষয়টা হলো যে একটা বৈধ অবৈধ ইস্যু না, বিষয়টা হলো যে লোকজনকে যদি আমরা বুঝাইতে পারি যে তোমার এই এই ইনভেস্টমেন্ট বা সেভিংস, তোমার এই সেভিংসটাকে আমরা রাইট জায়গায় ইনভেস্টমেন্ট করব, কভারিং অল দিস রিস্ক ফ্যাক্টরস, তখন কিন্তু সেটা বৈধ আয় আর অবৈধ আয় হোক, সেটা কিন্তু রাইট জায়গায় যাবে। আপনি যদি পৃথিবীতে যদি দেখেন, পৃথিবীতে ফর্মাল ইকোনমির বাইরে কিন্তু ইনফর্মাল ইকোনমির সাইজ অনেক বড়, সব দেশে হয়েছে। চায়নার ইকোনমি বড় হওয়ার সাথে সাথে ফর্মাল ইকোনমির সাথে ইনফর্মাল ইকোনমি গ্রো করছে। তো সুতরাং এটাকে আপনি ইগনোর করার কিছু নাই। হয়তো গভর্নমেন্ট এটাকে চেষ্টা করছে যে নন ফর্মাল ইকোনমিটার অর্থগুলাকে তারা ফর্মাল ইকোনমিতে না আনার চেষ্টা করছে। এটা পার্ট অফ দি অল ডেভেলপ কান্ট্রিতে, অল গ্রোয়িং ইকোনমিতে এটা হয়েছে। আমার মনে হয় না আমরা এর বাইরে কিছু আছে। সুতরাং গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভটা ওই এই সারা পৃথিবীতে যেটা হয়েছে তারও একটা অংশ আমি মনে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সর্বশেষ আপনার কাছে যেটা বলার জন্য বলবো, যে এই মুহূর্তে বিনিয়োগকারীদের জন্য আপনার কি উপদেশ থাকবে, এবং এটাই আজকের অনুষ্ঠানের সর্বশেষ কোশ্চেন আপনার কাছে। আপনার একটা মূল্যবান মন্তব্য জানতে চাই, আপনার একটা উপদেশ আমরা শুনতে চাই যে বর্তমান বিনিয়োগকারীদের এই মুহূর্তে বাজারে কি করা উচিত। দেখেন, আমরা সবসময়, আমি ব্যক্তিগতভাবে, আমরা যেসব সফিস্টিকেটেড ইনভেস্টরদের সাথে কাজ করেছি, বিভিন্ন বিভিন্ন ফান্ড ম্যানেজারের সাথে কাজ করছি, বাইরের দেশের না, আমরা তাদেরকে দেখেছি তারা সবসময় রাইট ডিসিশন দিয়েছে, এবং তারা যে কোনো বিনিয়োগের, মানে আমরা যদি বিনিয়োগকারী বলি, বিনিয়োগকারীকে অবশ্যই বিনিয়োগে ফোকাস করতে হবে। সে বিনিয়োগ করলে দেখবেন, আমরা যদি একটা রিটার্ন দেখি, যে আমরা ডেভেলপ মার্কেটের গত 6 ইয়ার্সে যে রিটার্ন দেখতেছি, সেখানে 40% রিটার্ন। আমি যদি একটা এমার্জিং মার্কেটে দেখি, সেখানে 15% প্লাস রিটার্ন। বাট ফ্রন্টিয়ার মার্কেটের রিটার্নটা সেরকম কাঙ্ক্ষিত হয়নি। কারণ হচ্ছে কি, যে আমাকে কিন্তু দিন শেষে রাইট জায়গাতে বিনিয়োগ করতে হবে, এবং বিনিয়োগের আচরণটা আমাকে আসতে হবে। আমি যদি মনে করি যে সারাদিন ট্রেডিং করে, বাই সেল করে আমি এখান থেকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করব, এটা হতে পারে না। বিকজ স্টক মার্কেটে বলা হয় ট্রেডিং ইজ এ জিরো সাম গেম। সো দিন শেষে আপনি ইনভেস্টমেন্ট করতে হবে। হয়তো কোভিডের কারণে বিভিন্ন ক্রাইসিস, কাছে কোভিড না হলে আমাদের দেশে ভূমিকম্প হইতে পারতো, যে কোনো ক্রাইসিস হইতে পারতো। সুতরাং কনসিডারিং অল দিস ফোর্স মেজার, এই প্রাকৃতিক বিপর্যয়,
ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নাই। সো যতদিন আমরা ইনভেস্টমেন্ট, আমরা আমাদের জাতি কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্রবণ জাতি। আমরা টাকা সেভিংস করি, আমরা বলি না দূরের একটা ডোবাতে পানি জমি কিনে রাখি, স্বপ্ন যে এই জমি একদিন ল্যান্ড হবে, এখানে ঘর বাড়ি হবে, তখন তার জমির দাম বাড়বে। তো যে জাতি একটা 10 বছর 20 বছর স্বপ্নকে মাথায় রেখে দেশ গ্রামে বা অখ্যাত জায়গায় একটা ডোবা কিনে রাখতেছে বা একটা প্লট কিনে রাখতেছে ভবিষ্যতে আশায়, সেই জাতি তো ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো জাতি হইতে পারে। সুতরাং আমরা যদি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে আপনি যে কোনো ইনভেস্টমেন্ট, সেটা পুঁজিবাজার বাজার হতে পারে, সেখানে রিয়েল এস্টেট হতে পারে, ইনভেস্টমেন্ট থেকে অবভিয়াসলি রিটার্ন অনেক হাই হয় দেন ট্রেডিং এন্ড সামথিং লাইক দ্যাট। সুতরাং আমরা যদি তাদেরকে বুঝাইতে পারি, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, বিনিয়োগের কোনো লং টার্ম বিনিয়োগের কোনো বিকল্প নাই। আমরা যদি দেখেছি, আবারও বলেছি, এই লং টার্ম বিনিয়োগে কোভিড একসময় চলে যাবে, এই ক্রাইসিস একসময় ওভারকাম হবে, নতুন কিছু আমরা দেখবো, তখন দেখবেন ঠিক এই বিনিয়োগ থেকে আবার আমরা কাঙ্ক্ষিত রিটার্ন পাবো। সুতরাং আমাদেরকে, হ্যাঁ অবভিয়াসলি আমাকে যেটা করতে হবে, রাইট জায়গাতে বিনিয়োগটা করতে হবে, কোন সেক্টরটা প্রমিজিং, কোন সেক্টরটা রিস্কি, এগুলো কনসিডার করে যে আমি বিনিয়োগ করতে পারি। অনেক সময় তো বিনিয়োগ করেছি, অনেক সময় বিভিন্ন ক্রাইসিসের কারণে ওই সেক্টর যদি খারাপ করে, আমি চেঞ্জ করে আমি আরেকটা সেক্টরে বিনিয়োগে যাব, প্রমিজিং সেক্টরে যাব। আবারও বলছি, যদি বিনিয়োগটা ঠিক মতো হয়, বিনিয়োগের যদি মাইন্ডসেট মাথায় থাকে, আমার কখনো হারানো কিছু নাই। হয়তো 2 বছর আমি রিটার্নটা ভালো পাবো না, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু টাইম মতো রিটার্নটা পাবো। এবং বিনিয়োগ আলটিমেটলি মানুষকে রিটার্ন এনশিওর করেছে। এটা পৃথিবীতে আমরা দেখেছি, ওয়ারেন বাফেট পেয়েছে, সফল সব বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে, এবং আমরাও এই অঙ্কের বাইরে না, এটা তো অঙ্কের বিষয়। সুতরাং এই 2 2 4 এই অঙ্ক সারা পৃথিবীতে হয়েছে, আমাদের দেশে হবে। এবং আমরা যদি বিনিয়োগ করি, আলাদা এই ট্রেডিং আমাদেরকে এই বিনিয়োগ থেকে কেউ, ইনভেস্টমেন্ট থেকে, রিটার্ন থেকে কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না, রিটার্ন আমাদের হবে। এবং আমি আমার সব বিনিয়োগকারীদের বলি, ভাই, রিটার্নের কোনো বিকল্প নেই, ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নাই। ইনভেস্টমেন্ট করবেন, আপনি ভালো রিটার্ন পাবেন, এটা হয়তো সময় লাগবে, বাট আপনি রিটার্ন আপনি পাবেনই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য বিজনেস চাই বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন, যে দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বিজনেস চাই বাংলাদেশের পক্ষ থেকে। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।